আসসালামু আলাইকুম স্টুডেন্টস, কেমন আছো তোমরা সবাই? আমাদের আজকে আমরা স্টাডি করব দূরত্ব সরণের পর থেকে। আমরা চ্যাপ্টার নম্বর 2 স্টাডি করতেছিলাম মোশন। তো দূরত্ব সরণের পর থেকে আমরা যদি স্টাডি করি, দেখো আমরা বলতেছিলাম যে দূরত্ব এবং সরণের ভিতরে একটা মিল আছে। মিলটা হচ্ছে যে দূরত্ব এবং সরণ দুইজনেরই কিন্তু ইউনিট হচ্ছে মিটার, মানে এসআই ইউনিট। আমরা দুটোকেই এসআই ইউনিট মিটারে মাপি। এখন কথা হচ্ছে আমরা মাত্রা সমীকরণ নামে একটা জিনিস শিখবো। আমি প্রথমে বলেছিলাম যে এটা চ্যাপ্টার নম্বর 1 এর একটা টপিক, বাট আমাদেরকে একটু শিখতে হবে। দেখো, মৌলিক রাশিগুলো আর যৌগিক রাশিগুলো এগুলো চেনার একটা অন্যতম রাস্তা হচ্ছে মাত্রা সমীকরণ। কোনো একটা রাশির ভিতরে কোন কোন রাশি আছে সেটা আমরা মাত্রা সমীকরণের মাধ্যমে পাই। আমরা দেখেছিলাম মৌলিক রাশি ছিল ভর, দৈর্ঘ্য, সময়। ভরের মাত্রা হচ্ছে এম, অর্থাৎ তুমি যখনই দেখবা বড় হাতের এম আছে একটা রাশির মধ্যে, তুমি বুঝবা যে এইখানে ভর আছে। তুমি যখন দেখবা দৈর্ঘ্যর মাত্রা এল, এর অর্থ হচ্ছে তুমি যখন এল দেখবা কোনো একটা জায়গাতে, তুমি বুঝবা যে এর ভিতর দৈর্ঘ্য আছে। তুমি যখন বড় হাতের টি দেখবা, তখন তুমি বুঝবা যে এইখানে টাইম রিলেটেড, এখানে টাইম আছে এই রাশিটার ভিতরে। যেমন ধরো, এই মাত্রাগুলোকে আবার থার্ড ব্র্যাকেটের ভিতরে লিখতে হয়। মাত্রা সমীকরণ লেখার নিয়ম হচ্ছে যে থার্ড ব্র্যাকেটের ভিতরে লেখা। ধরো আমি তোমাকে বললাম বল। আমরা শিখেছিলাম যে বল একটা যৌগিক রাশি। যদিও তোমরা বল সম্পর্কে এখন ইন ডিটেল কিছু জানো না, কারণ আমরা কেবল চ্যাপ্টার 2 স্টাডি করতেছি, তবে আমি তোমাকে জাস্ট একটু বলি যে বল আমরা কিভাবে পাই। বল আমরা পাই হচ্ছে গিয়ে তোমার ভর এবং ত্বরণ গুণ করলে। তো ভর আসার কারণে সেখানে এম আসবে, আর ত্বরণ আসার কারণে এল টি টু দি পাওয়ার -2 আসবে। আমি জানি তুমি হয়তো বুঝতে পারতেছো না ত্বরণে কেন এল টি টু দি পাওয়ার -2 আসবে, একটু পর বুঝতে পারবা। আমি শুধু বলতে চাচ্ছি যে এই যে বল একটা যৌগিক রাশি, এটা তুমি কিভাবে বুঝবা এটা দেখে, যে ভাই দেখেন বলের ভিতর আপনার ভর আছে। ভর একটা মৌলিক রাশি, অর্থাৎ আপনি বলকে প্রকাশ করার জন্য ভরের উপর নির্ভর করতেছেন, আপনি বলকে প্রকাশ করার জন্য দৈর্ঘ্যের উপর নির্ভর করতেছেন, আপনি বলকে প্রকাশ করার জন্য টাইমের উপর নির্ভর করতেছেন। সো বল একটা যৌগিক রাশি, অর্থাৎ মাত্রা দেখে আমরা বুঝতে পারি ওর মধ্যে কি কি আছে। এখন আমরা ধীরে ধীরে সব জানবো, ত্বরণ কি, বেগ কি, সবকিছু। বাট মাত্রা সম্পর্কে একটা প্রাথমিক ইন্ট্রোডাকশন দিলাম এই কারণে যে আপনার মানে সরণ এবং দূরত্ব দুইজনেরই মাত্রা সমীকরণ হচ্ছে এল। দুইজনেরই মাত্রা সমীকরণ এল। এটা মিন করে যে দুইজনই আসলে লেন্থ, ওকে, যেটাকে আমরা মিটার ইউনিটে মাপি। তাহলে দূরত্ব সরণের ভিতর আমরা কিছু মিল খুঁজে পেলাম এবং আমরা কিছু পার্থক্য খুঁজে পেলাম। এই জিনিসগুলো কিন্তু তোমাকে লিখতে পারতে হবে। আমাদের স্লাইডে সব দেওয়া থাকবে, টেনশন নট, সব দেওয়া আছে। বাট আমি আগে তোমাদেরকে জিনিসগুলো পরিচিত করিয়ে নিচ্ছি, তারপরে তোমরা তো বই পড়বাই, বাট বুঝতে হবে। এখন যে ব্যাপারটা সেটা হচ্ছে গিয়ে, ধরো তুমি এই রাস্তাগুলো দিয়ে অতিক্রম করতেছো, তুমি রাস্তা দিয়ে যাচ্ছ, এই রাস্তা দিয়ে যাচ্ছ, এবং এই রাস্তা দিয়ে যাইতে তুমি টোটাল টাইম নিছো মনে করো 20 সেকেন্ড। এই রাস্তার টোটাল দৈর্ঘ্য হচ্ছে 400 মিটার। এই রাস্তার টোটাল দৈর্ঘ্য 400 মিটার। তুমি এই বাসা থেকে স্কুল আসছো, তোমার টাইম লাগছে 20 সেকেন্ড, 20 সেকেন্ড। তাহলে আমি যদি তোমাকে বলি যে তুমি প্রতি 1 সেকেন্ডে কতটুকু গেছো, তুমি 400 মিটার গেছো 20 সেকেন্ডে, 1 সেকেন্ডে তুমি কতটুকু গেছো? 1 সেকেন্ডে তুমি যেটা গেছো সেটা হচ্ছে 400/20 ইকুয়াল টু 20 মিটার পার সেকেন্ড। অর্থাৎ তুমি প্রতি সেকেন্ডে 20 মিটার করে গেছো। এটা কি মিন করে যে তুমি প্রতি সেকেন্ডে 20 মিটার করে গেছো। আবার ধরো তুমি বি রাস্তা দিয়ে গেছো, বি রাস্তা দিয়ে যাওয়ার সময় তোমার টাইম লাগছে 10 সেকেন্ড। তাহলে এই বি রাস্তার ক্ষেত্রে তুমি প্রতি সেকেন্ডে কতটুকু গেছো? 300/10, অর্থাৎ 30 মিটার
পার সেকেন্ড। তুমি প্রতি সেকেন্ডে, প্রতি 1 সেকেন্ডে তুমি 30 মিটার করে গেছো যখন তুমি বি রাস্তা দিয়ে গেছো। সি রাস্তা দিয়ে তুমি যখন গেছো তখন তুমি ধরে নাও যে তোমার 5 সেকেন্ড টাইম লাগছে। তাহলে এই সি রাস্তাতে তুমি 1 সেকেন্ডে কতটুকু গেছো? 100/5 = 20 মিটার পার সেকেন্ড। একটা জিনিস খেয়াল করো, এই যে এ রাস্তা বি রাস্তা দিয়ে তুমি যে প্রতি সেকেন্ডে যতটুকু যাচ্ছ এটাকে আমরা বলি স্পিড বা দ্রুতি। ইউনিট ডিস্টেন্স পার ইচ টাইম, বা তুমি বলতে পারো যে ডিস্টেন্স পার ইউনিট টাইম, ডিস্টেন্স পার ইউনিট টাইম ইজ কল্ড স্পিড। স্পিড ব্যাপার যেটা সেটা হচ্ছে গিয়ে এইটা তাহলে কি, যে সি রাস্তা দিয়ে তুমি যখন গেছো সেটাকে আমরা কি বলবো? সি রাস্তা দিয়ে তুমি যখন গেছো তখন কিন্তু প্রতি 1 সেকেন্ডে তুমি কতটুকু ডিসপ্লেসমেন্ট কভার করেছো সেইটা হিসেব করা হয়েছে। অর্থাৎ ডিসপ্লেসমেন্ট পার ইউনিট টাইম ইজ কল্ড ভেলোসিটি। ভেলোসিটি হচ্ছে তুমি প্রতি 1 সেকেন্ডে কতটুকু সরণ অতিক্রম করেছো। বেগ হচ্ছে তুমি প্রতি 1 সেকেন্ডে কতটুকু সরণ অতিক্রম করেছো সেটাকে আমরা বলবো বেগ। এবং এই বেগের নির্দিষ্ট দিক থাকবে, কারণ সরণের নির্দিষ্ট দিক আছে। তুমি একটা নির্দিষ্ট দিকে প্রতি 1 সেকেন্ডে বা প্রতি একক সময়ে যতটুকু অতিক্রম করো সেটা তোমার বেগ। কিন্তু যে কোনো দিকে প্রতি 1 সেকেন্ডে তুমি যতটুকু অতিক্রম করো সেটা হচ্ছে তোমার দ্রুতি। অর্থাৎ দ্রুতি একটা স্কেলার রাশি, স্পিড স্কেলার, কিন্তু বেগ বা ভেলোসিটি এটা কিন্তু ভেক্টর রাশি। এই জিনিসগুলো কিন্তু তোমাকে পার্থক্য আকারে লিখতে পারতে হবে, যে আমি যখন প্রতি সেকেন্ডে আমি যতটুকু দূরত্ব অতিক্রম করব সেইটা হচ্ছে গিয়ে আমার দ্রুতি, আর প্রতি সেকেন্ডে আমি যতটুকু সরণ অতিক্রম করব সেটা হচ্ছে আমার বেগ। প্রতি সেকেন্ড না বলে একক সময়ে বলবা। একক সময়ে অতিক্রান্ত দূরত্বকে দ্রুতি বলে, একক সময়ে অতিক্রান্ত সরণকে বেগ বলে। সরণ যেহেতু ভেক্টর সেই হেতু অবশ্যই বেগ একটা ভেক্টর রাশি, আর সরণ দূরত্ব যেহেতু স্কেলার কাজে দ্রুতি একটা স্কেলার রাশি হবে। এই সব কিছু আপনি আমার স্লাইডে এইখানে পেয়ে যাবেন। সরণ কি, তারপর হচ্ছে গিয়ে দূরত্ব আর সরণের পার্থক্য, দূরত্ব সরণের পার্থক্যের পরে আপনি পেয়ে যাচ্ছেন দ্রুতি জিনিসটা কি, দ্রুতির একক কি, আর এই যে দেখেন দ্রুতির মাত্রা। চলেন আমি আপনাকে এইটা একটু বোঝাই যে দ্রুতির মাত্রা কিভাবে বের করা হলো। দেখেন আমরা ওই যে দ্রুতি যখন বের করেছি, আমরা যখন স্পিড ক্যালকুলেট করেছি, আমরা দেখেছি আমার টোটাল ডিস্টেন্স কত আর সেটাকে টাইম দিয়ে ভাগ করেছি। ওই যে বললাম না 400/20, এই যেভাবে পেলাম 20 মিটার পার সেকেন্ড, অর্থাৎ আমি টোটাল ডিস্টেন্সটাকে টাইম দিয়ে ভাগ করেছি। এবং আমি যখন ভেলোসিটি বের করেছি, ভেলোসিটির ক্ষেত্রেও আমি কিন্তু আমার ডিসপ্লেসমেন্টটাকে টাইম দিয়ে ভাগ করেছি। আমি দুটোকে এস দ্বারা প্রকাশ করতে পারি, কারণ দুটোকেই মিটার এককে মাপা হয়। তো ধরেন এটার ইউনিট কিভাবে আসছে, উপরে মিটার নিচে সেকেন্ড, এসআই ইউনিট হয়ে গেছে মিটার পার সেকেন্ড। ভালো কথা, ওইটারও সেম কাহিনী, মিটার পার সেকেন্ড আসছে। এখন আপনি যদি এইটার মাত্রা বের করতে চান, দেখেন উপরে আছে একটা দৈর্ঘ্য ডিস্টেন্স, সেইটার মাত্রা হচ্ছে এল, আর নিচে আছে টাইম, সেটার মাত্রা টি। এটাকে একটু নাটক করে লিখলে এরকম হয় L(t⁻⁻1). ওকে, আচ্ছা এইটার ক্ষেত্রেও সেম, আপনার L(t⁻⁻1) আসবে হচ্ছে গিয়ে মাত্রা সমীকরণ, যেটাকে অবশ্যই থার্ড ব্র্যাকেটের ভিতর লেখা উচিত। এবং মাত্রা সমীকরণ এর অর্থ হচ্ছে যে এই রাশিটার ভিতরে, ভেলোসিটির ভিতরে লেন্থ আছে এবং টাইম আছে, এবং এইটা কিন্তু একটা যৌগিক রাশি। ওকে, তো আমরা এইটুকু শিখলাম, বেগ কি, প্রকৃতি, বেগের একক, ঠিক আছে, এগুলো সব আমরা স্টাডি করে ফেলেছি। এছাড়া আমরা দ্রুতি সম্পর্কেও স্টাডি করে ফেলেছি, স্পিড, আমাদের এগুলো শেষ। হ্যাঁ, এখন আমাদেরকে যেটা জানতে হবে সেটা হচ্ছে বৃত্তাকার পথে একটা অবজেক্টের দূরত্ব, দ্রুতি, সরণ এগুলো কেমন হবে। তোমাদের অবজেক্টিভে কিন্তু এই জিনিসটা খুব আসে। হ্যাঁ, এইটা খুব মনোযোগ দিয়ে দেখবা, এবং আমরা যে কনসেপ্টগুলো এতক্ষণ শিখেছি সেই কনসেপ্টগুলো কিন্তু সবগুলো লাগবে। দেখো এই একটা অবজেক্ট,
এরকম একটা সার্কুলার প্যাথে যাচ্ছে। শোনো, আমরা একটা ইকুয়েশন শিখেছি এর আগে যে বৃত্তের পেরিমিটার বা পরিধি, সেইটার বৃত্তের পরিধি বের করার সূত্র কি ছিল? বৃত্তের পরিধি বের করার সূত্র ছিল 2πr, রাইট? এই যে এইটা যদি সেন্টার হয় আর এইটা যদি আর হয়, তাহলে বৃত্তের পরিধি ছিল হচ্ছে, পরিধি বা পেরিমিটার, এটা ছিল হচ্ছে আপনার 2πr। ওকে, কথা হচ্ছে যে আপনি এইখান থেকে যাত্রা শুরু করলেন, যাত্রা শুরু করে আবার ওইখানে আসলেন, অর্থাৎ আপনি একটা পয়েন্ট থেকে পুরো সার্কেল অতিক্রম করে পুরো মাঠ দৌড় দিয়ে আবার ওই জায়গায় আসলেন। তারপর আমি আপনাকে জিজ্ঞেস করলাম যে আপনার স্মরণ কত, বলেন তো আপনার স্মরণ কত? আপনার স্মরণ কিন্তু 0। কেন আপনার স্মরণ 0? স্মরণ 0 এই কারণে যে আপনার আদি অবস্থান এবং শেষ অবস্থানের ভিতর আপনার কোনো সরলরৈখিক দূরত্ব নাই। আমরা স্মরণের ক্ষেত্রে কি শিখেছিলাম? যে আমার স্মরণটা আমি কোন রাস্তা দিয়ে যাচ্ছি এটার উপর নির্ভর করে না, আমার আগের অবস্থান আর আমার শেষ অবস্থানের ভিতরে একটা ডিস্টেন্সের পার্থক্য থাকতে হবে, একটা স্ট্রেট ফরওয়ার্ড শর্টকাট ডিস্টেন্স থাকতে হবে, এবং সেটাই আমার স্মরণ হবে। তাহলে ব্যাপার হচ্ছে যে আপনি এইখান থেকে যাত্রা শুরু করছেন, আবার ঘুরে ওই জায়গাতেই আসছেন, আপনার আগের অবস্থান আর শেষ অবস্থানের ভিতর কোনো সরল রৈখিক দূরত্ব নাই, স্ট্রেট ফরওয়ার্ড দূরত্ব নাই, সো আপনার স্মরণ এই ক্ষেত্রে 0। বাট আপনার কিন্তু এইখানে দূরত্ব আছে, অর্থাৎ আপনি কিন্তু একটা ডিস্টেন্স কভার করছেন। ডিস্টেন্সটা কতটুকু? ডিস্টেন্সটা হচ্ছে এই পুরোটার পরিধির সমান, অর্থাৎ আপনি পুরো রাস্তা অতিক্রম করে আসছেন, তাহলে আপনার এই পুরো রাস্তার যে পরিধি সেটাই হচ্ছে আপনার ডিস্টেন্স, সেটা হচ্ছে 2πr এর সমান। কারণ আপনি এই যে আগেও এখানে ছিলেন, পরেও এখানে ছিলেন, এখানে বৃত্তটাকে কেটে যদি এই সুতোটাকে দৈর্ঘ্য মাপা হয় তাহলে কিন্তু একটা দৈর্ঘ্য পাওয়া যাবে। ক্যান ইউ ফিল যে আমি এই সুতোটা এখানে কেটে দিলাম, কেটে দিয়ে এই পুরোটাকে লম্বা করে মেপে ফেললাম, যেটা পাবো সেটাই পরিধি, এবং সেটাই হচ্ছে এই বস্তুটার এই লোকটার দূরত্ব, কারণ ও হচ্ছে এখান থেকে স্টার্ট করে আবার এই পয়েন্টে আসছে। এখন যেটা ব্যাপার সেটা হচ্ছে এই লোক যদি পুরো সার্কেল অতিক্রম না করে হাফ সার্কেল অতিক্রম করতো, ধরো এখানে আসছে, হাফ সার্কেল অতিক্রম করেছে, তাহলে সেক্ষেত্রে তার দূরত্ব আর স্মরণের কি হইতো বলো? হাফ সার্কেল যদিও অতিক্রম করে, ওর আদি অবস্থান এইটা, শেষ অবস্থান এইটা, আদি অবস্থান আর শেষ অবস্থানের ভিতরে তার স্ট্রেট ফরওয়ার্ড দূরত্ব হচ্ছে 2r, সরল রৈখিক টানা দূরত্ব, যেটাকে বলে শর্টকাট দূরত্ব। তাহলে আদি অবস্থান আর শেষ অবস্থানের ভিতরে শর্টকাট দূরত্ব যেহেতু 2r, সেই হেতু তোমার এখানে স্মরণ হচ্ছে 2r পরিমাণ। কিন্তু তুমি এই লোকটার যদি দূরত্ব বের করতে চাও যে তার দূরত্বটা কত, সেক্ষেত্রে হবে কি, এখান থেকে যাত্রা করে ও কিন্তু এই রাস্তা দিয়ে এখানে আসছে, এইটুকু রাস্তার টোটাল দৈর্ঘ্য তোমাকে মাপতে হবে। অর্থাৎ আমি এটা এখানে কেটে ফেললাম, এটা কেটে ফেললাম, কেটে এই দূরত্বটা, এই দৈর্ঘ্যটা যদি মাপি, সেটা হবে গিয়ে আপনার দূরত্ব। সেটার ভ্যালু কত হবে? সেটার ভ্যালু হবে পরিধির অর্ধেকের সমান। তাহলে এক্ষেত্রে এই লোকটার দূরত্ব অতিক্রম করবে 2πr/2, দ্যাট মিনস πr পরিমাণ। এইটা হচ্ছে গিয়ে এই লোকটার অতিক্রান্ত দূরত্ব, আর স্মরণ হচ্ছে 2r এর সমান। এই ছোট ছোট অবজেক্টিভ গুলো পারতে হবে, এগুলো আমাদের লাগবে। আরেকটা জিনিস যেটা আমরা খেয়াল করব সেটা হচ্ছে এখানে বেগ আর দ্রুতির কি অবস্থা। তুমি যখন বৃত্তাকার পথে চলতেছ তখন তোমার বেগটা কত আর দ্রুতিটা কত, এটা সম্পর্কে আমরা একটু দেখি। ধরো এই যে বৃত্তাকার পথে যে তুমি যাচ্ছ, তোমার কিন্তু প্রত্যেক সেকেন্ডের ডিরেকশন বদলায় যাচ্ছে। আমি একটা ছোট্ট এক্সাম্পল দেই। ধরো তুমি এই পয়েন্ট থেকে এই পয়েন্টে আসছো, তোমার আর এর ভ্যালু 3 মিটার। আর এর ভ্যালু যদি তোমার 3 মিটার হয়, তাহলে তোমার এইখান থেকে এই হাফ সার্কেল অতিক্রম করার পর দূরত্বটা কত পাবা বলো তো? দূরত্ব আসবে তোমার পাই ইন্টু 3, 3 পাই মানে কত? 3 পাই মিনস 9.424 মিটার।
এটা তোমার দূরত্ব, হাফ সার্কেল অতিক্রম করলে দূরত্ব এটা। তুমি হাফ সার্কেল অতিক্রম করলে তোমার সরণ কত হয়? সরণ হয় হচ্ছে r ইন্টু r, 2r এর সমান। 2r মিনস 2 ইন্টু 3, দ্যাট মিনস 6 মিটার। ভালো কথা। তুমি এই হাফ সার্কেল অতিক্রম করতে যদি 20 সেকেন্ড টাইম নাও, 20 সেকেন্ড যদি তুমি টাইম নাও, তাহলে তুমি যখন দূরত্ব অতিক্রম করতেছো তখন তুমি দ্রুতি পাইবা প্রতি সেকেন্ডে তুমি কতটুকু দূরত্ব অতিক্রম করতেছো। তাহলে তোমার দ্রুতির ভ্যালুটা কত হবে? দ্রুতির ভ্যালুটা হবে হচ্ছে 9.424 বাই 20 মিটার পার সেকেন্ড। এটা কত হয় একটু দেখো, 9.424 বাই 20, দ্যাট মিনস 0.4712 মিটার পার সেকেন্ড। এটা হচ্ছে তোমার দ্রুতি, তুমি প্রতি সেকেন্ডে কতটুকু দূরত্ব অতিক্রম করেছো। বাট তুমি যদি বলো যে তাহলে তো ভাই বেগও আমি পারি, বেগ হচ্ছে গিয়ে 6/20, এখানে হিসেব করলে কি পাবো দেখি, 6/20, 0.3 মিটার পার সেকেন্ড। এবং তুমি যদি এটাকে বেগ বলো, ভুল হবে। কেন ভুল হবে? কারণ হচ্ছে যে আমরা একটা জিনিস শিখাইছিলাম, সেটা হচ্ছে গিয়ে বেগের একটা নির্দিষ্ট দিক আছে, রাইট? বেগের যদি একটা নির্দিষ্ট দিক থাকে, তাহলে এইখানে দেখো তুমি যে রাস্তা দিয়ে অতিক্রমটা করতেছো সেই রাস্তাতে তুমি প্রত্যেক সেকেন্ডে হচ্ছে গিয়ে ডিরেকশন চেঞ্জ করতেছো, কারণ এটা গোলাকার পথ, কোনো স্ট্রেট ফরওয়ার্ড ডিরেকশন নাই, প্রত্যেক সেকেন্ডে ডিরেকশন চেঞ্জ হচ্ছে। এই গোলাকার পথের ডিরেকশন হয় হচ্ছে তুমি যে পয়েন্টে ডিরেকশন বের করতে যাচ্ছ ওই পয়েন্টের স্লোপ আঁকতে হয়। তো এখন আমরা অত জটিল আলোচনায় না যাই, আমি শুধু বলতেছি তুমি ঘুরতেছো মানে হচ্ছে গিয়ে তোমার প্রতি সেকেন্ডে ডিরেকশন চেঞ্জ হয়ে যাচ্ছে, তার মানে তোমার প্রতি সেকেন্ডে কিন্তু বেগ চেঞ্জ হয়ে যাচ্ছে। কাজে তুমি যখন একটা বৃত্তাকার পথে ঘুরো তখন কিন্তু তুমি অবশ্যই একটা নির্দিষ্ট বেগ মেনটেন করতে পারবা না। তুমি হয়তো মনে করতে পারো যে ভাই আমি প্রত্যেক সেকেন্ডে হচ্ছে 0.4712 মিটার করে যাব, এটা তোমার দ্রুতি হবে, কিন্তু এটা তোমার ইউনিফর্ম ভেলোসিটি বা সমবেগ হবে না, অর্থাৎ তোমার সুষম বেগ হবে না। পুরো রাস্তা জুড়ে তুমি সেম বেগে থাকতেই পারবা না, কারণ তুমি তো নিজের ডিরেকশনই বদলায় ফেলতেছো। বেগ একটা নির্দিষ্ট বেগে থাকতে গেলে তোমাকে একটা নির্দিষ্ট ডিরেকশনে চলতে হয়। তুমি প্রত্যেক সেকেন্ডে যদি ডিরেকশন বদলায় ফেলো তাহলে অবশ্যই বেগ সেম থাকবে না। বাট পুরো রাস্তাতে কিন্তু দ্রুতি সেম থাকতে পারে। পুরো রাস্তায় তুমি প্রতি সেকেন্ডে একটা নির্দিষ্ট পরিমাণ দূরত্ব অতিক্রম করলে তুমি দ্রুতি কিন্তু পাইতেই পারো, ঠিক আছে? অর্থাৎ পুরো রাস্তার জন্য বেগের ভ্যালু 3 মিটার পার সেকেন্ড, এটা বললে কিন্তু ভুল হবে, কারণ পুরো রাস্তায় তুমি কিন্তু ডিরেকশন বারবার বদলাচ্ছ, এটা ইউনিফর্ম না। তার মানে যখন আমরা কোনো কিছু বৃত্তাকার পথে ঘুরাই তখন সেটা কখনোই সমবেগে থাকা সম্ভব না, তবে সমদ্রুতিতে থাকা সম্ভব। ওকে, এখন আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে সমবেগ সমদ্রুতি এই জিনিসটা কি, একদম সহজ। যখন একটা অবজেক্ট তার পুরো যাত্রাপথে সেম ভেলোসিটিতে থাকে, সমান বেগ ক্যারি করে, তখন সেটাকে আমরা বলি সমবেগ। আর সমদ্রুতি হচ্ছে পুরো রাস্তাতে সেম স্পিড ক্যারি করলে সেটাকে আমরা বলি সমদ্রুতি। এখন আমাদের যেটা স্টাডি করার নতুন টপিক সেটা হচ্ছে গিয়ে ত্বরণ। ওকে, আমরা এখন ত্বরণ বা অ্যাক্সেলারেশন জিনিসটা কি সেটা শিখবো। চলো সবাই খাতায় টাইটেল দাও, ত্বরণ। ত্বরণ জিনিসটা কি? ধরো আমি একটা মোটরসাইকেল কিনেছি, রয়্যাল এনফিল্ড মোটরসাইকেল। রয়্যাল এনফিল্ড মোটরসাইকেলটা এখান থেকে এখানে নিয়ে আসলাম, ভুঁ করে চালায়। কেমন আঁকলাম? আচ্ছা, ভালোই এঁকেছি। এখন দেখো, তুমি দেখতেছো যে ভাইয়া একটা বাইক কিনেছে, সেই সুন্দর বাইক, এবং তুমি দেখলা এখানে আমার ভেলোসিটি 3 মিটার পার সেকেন্ড, আর এখানে আমার ভেলোসিটি হয়ে গেছে 33 মিটার পার সেকেন্ড। বুঝতে পারছো, নতুন গাড়ি একটু রাখছি। এবং এই যে দূরত্বটা, এই দূরত্বটা 20 মিটার, আর এই যে এখান থেকে এখানে আসতে টাইম লাগছে ধরো 5 সেকেন্ড। এই দূরত্বটা না দিই, দূরত্ব দরকার নেই, 5 সেকেন্ড টাইম লাগছে, ঠিক আছে?
তো আমি একটা বাইক কিনেছি, বাইক কিনে তুমি আমাকে দেখতেছো যে যখন আমি তোমার সামনে দিয়ে করে চলে যাচ্ছি, তুমি প্রথমে দেখলে আমার ভেলোসিটি 3 মিটার পার সেকেন্ড এবং 5 সেকেন্ড পর তুমি দেখতেছো আমার ভেলোসিটি 33 মিটার পার সেকেন্ড। তাহলে তুমি আমাকে কি বলতে পারবা যে প্রতি 1 সেকেন্ডে আমার ভেলোসিটি কতটুকু করে বাড়ছে? প্রতি 1 সেকেন্ডে ভেলোসিটি কতটুকু করে বাড়ছে সেটা যদি তোমাকে জিজ্ঞেস করি, তুমি প্রথমেই দেখবা যে আচ্ছা জি আমার এখানে 33-30 মানে বেগ টোটাল বাড়ছে হচ্ছে 30 মিটার পার সেকেন্ড। এটা হচ্ছে বেগের বৃদ্ধি, এতটুকু পরিমাণে বেগ বাড়ছে এবং এই বাড়তেও টাইম কতটুকু নিছে? 5 সেকেন্ড টাইম নিছে। তাহলে ও যদি 5 সেকেন্ডে 30 মিটার বাড়ে তাহলে 1 সেকেন্ডে কতটুকু বাড়বে? 30/5, দ্যাট মিনস 6। এটা ইউনিট কি হবে? দেখেন উপরে এইটার ইউনিট হচ্ছে মিটার পার সেকেন্ড আর এইটার ইউনিট হচ্ছে সেকেন্ড। তাহলে আপনি কি বলতে পারেন যে, থামেন একটু সুন্দর করে লিখি, এটা হয় হচ্ছে 6 মিটার পার সেকেন্ড স্কয়ার। দেখেন বুঝেন কিনা? আপনার উপরে মিটার পার সেকেন্ড, নিচে সেকেন্ড, এটা তাহলে কি হলো? 6 মিটার পার সেকেন্ড স্কয়ার। এর অর্থ কি? এর অর্থ হচ্ছে যে আমার বেগ প্রতি 1 সেকেন্ডে 6 মিটার পার সেকেন্ড করে বাড়ছে। প্রতি সেকেন্ডে আমার বেগ 6 মিটার পার সেকেন্ড করে বাড়ছে। এই জিনিসটাকে আমি যদি একটা সূত্র বানাই, দেখেন আপনি এই যে আপনার শেষ বেগ যেটা আপনি দেখছেন সেটাকে আমি যদি বলি ভি, আপনি যদি ইনিশিয়াল বেগ সেটাকে যদি আমি বলি ইউ, আর এই টাইমটাকে যদি আমি বলি টি, তাহলে আপনি এই অ্যাক্সিলারেশনের ক্ষেত্রে যেটা অ্যাপ্লাই করেছেন, আপনি সর্বপ্রথম উপরে দুইটা বেগের পার্থক্য বের করছেন। ওই যে 30 কি ছিল? 30 ছিল হচ্ছে দুইটা বেগের পার্থক্য ভি মাইনাস ইউ, আর সেটাকে আপনি টাইম দিয়ে ভাগ দিচ্ছেন। তখন আপনি যেটা পাইছেন সেটাই হচ্ছে অ্যাক্সিলারেশন। তাহলে অ্যাক্সিলারেশন জিনিসটা কি বাবা? প্রতি একক সময়ে বা প্রতি সেকেন্ডে আমার বেগ কতটুকু পরিবর্তন হচ্ছে। আমি কিন্তু কতটুকু বাড়বে সেটা বলি নাই, আমি বলছি প্রতি 1 সেকেন্ডে বা প্রতি একক সময়ে আমার বেগ কতটুকু পরিবর্তন হচ্ছে, সেটাই হচ্ছে গিয়ে অ্যাক্সিলারেশন। কথা হচ্ছে আপনি কেন পরিবর্তন বলতেছেন? কারণ আমি ব্রেক করতে পারি, আর আমি যদি একটা গাড়ি ওই পিক আপ না ঘুরায় ব্রেক করি তাহলে গাড়ি থামবে এবং আমার ভেলোসিটি কমে যাবে। তাহলে প্রতি একক সময়ে তখন কতটুকু বেগ কমতেছে সেটাও কিন্তু ত্বরণ, কিন্তু সেটাকে বলা হয় ঋণাত্মক ত্বরণ। এই ঋণাত্মক ত্বরণের আবার আরেকটা নাম আছে। ঋণাত্মক ত্বরণের আরেকটা নাম হচ্ছে মন্দন। মন্দন মানে কি? প্রতি সেকেন্ডে বেগ কতটুকু কমতেছে বা বেগ কমার হার, প্রতি একক সময়ে বেগ হ্রাসের হারকে আমরা বলি হচ্ছে মন্দন। আর ত্বরণ কি? প্রতি একক সময়ে বেগের পরিবর্তনের হার। তাহলে বেগের বাড়ার হারকে কি বলবো? বেসিক্যালি বাড়ার হারকে আমরা ত্বরণ বলি অথবা পজিটিভ ত্বরণ বলি। সহজ হিসাব, ত্বরণের সংজ্ঞায় আমরা লিখব প্রতি একক সময়ে বেগের পরিবর্তনকে ত্বরণ বলে। এখন কথা হচ্ছে যে ত্বরণ যদি প্রতি একক সময়ে বেগের পরিবর্তনটা পজিটিভ হয় তার মানে বেগ প্রতি সেকেন্ডে বাড়তেছে, আর যদি প্রতি একক সময়ে বেগের এই পরিবর্তনটা নেগেটিভ হয় তাহলে বুঝতে হবে যে বেগ প্রতি সেকেন্ডে কমতেছে, এবং এই নেগেটিভটার আরেকটা অর্থ হচ্ছে মন্দন। চলেন আমরা আপনাকে একটা ছোট্ট অঙ্ক করাই। এখানে ভি আর ইউ এর পরিচয়টা আপনারা বুঝতে পারছেন। ভি হচ্ছে গিয়ে আপনার ফাইনাল ভেলোসিটি বা শেষ বেগ, আর ইউ হচ্ছে গিয়ে আপনার ইনিশিয়াল ভেলোসিটি বা আদি বেগ। এগুলো সবকিছু অনেক সুন্দর করে সাজিয়ে গুছিয়ে লেখা আছে, আপনারা এই স্লাইডটা পেয়ে যাবেন। এই স্লাইডে হচ্ছে গিয়ে ত্বরণ মন্দন সবকিছুর সংজ্ঞা একদম সুন্দর বইয়ের স্বচ্ছ ভাষায় লেখা আছে। বাট আমি সবসময় বেশি গুরুত্ব দিই আপনাদেরকে বোঝাইতে, ইউ হ্যাভ টু ফিল ফিজিক্স। ওকে, এখন যেটা ব্যাপার সেটা হচ্ছে আমরা একটা অঙ্ক করব। হ্যাঁ, অঙ্ক যদি আমরা করি, দেখেন আপনাকে আমি বললাম যে একটি গাড়ির আদিবেগ 10 মিটার পার সেকেন্ড, এটি হঠাৎ ব্রেক করে
3 না 5 সেকেন্ডে থেমে গেল। মন্দন কত, এটা প্রশ্ন করতে পারে, অথবা বলতে পারে ত্বরণ কত, এটাও প্রশ্ন করতে পারে। আমরা কি শিখলাম? আমরা শিখলাম হচ্ছে ত্বরণ যখন নেগেটিভ হয় তখন সেটাকে আমরা বলি মন্দন। মন্দন মিন্স বেগের হ্রাসের হার, প্রতি সেকেন্ডে বেগ কতটুকু কমতেছে। দেখেন এখানে আপনার ইনিশিয়াল ভেলোসিটি বা আদি বেগ সেটা কত, সেটা হচ্ছে গিয়ে 10 মিটার পার সেকেন্ড। আর আপনার শেষ বেগ কত? শেষ বেগ যেহেতু গাড়িটা থেমে গেছে সেহেতু 0 মিটার পার সেকেন্ড। এখন আপনি যদি ত্বরণ বের করতে চান, ত্বরণকে আমরা বলি অ্যাক্সিলারেশন, ইংলিশে A ফর অ্যাক্সিলারেশন, দ্যাট ইজ V মাইনাস ইউ ওভার টি, এবং তুমি পাচ্ছ 0-10/5 অর্থাৎ -2 মিটার পার সেকেন্ড স্কোয়ার, -2 মিটার পার সেকেন্ড স্কোয়ার, এটা তুমি পাচ্ছ। তোমাকে যদি এখন রিপোর্টিং করতে বলা হয় তুমি আনসারটা লিখবা কিভাবে? তুমি যদি লেখো ত্বরণ, তখন তুমি লিখবা ত্বরণ -2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। কিন্তু তুমি যদি লেখো মন্দন, মন্দনের ক্ষেত্রে তুমি কখনো মাইনাস দিবা না, কারণ মন্দন শব্দটা নিজেই মাইনাসকে রিপ্রেজেন্ট করে। এটা ভুল করো না, ডাব্বা পাইবা কিন্তু। মন্দন শব্দটা নিজেই মাইনাসকে রিপ্রেজেন্ট করে। সো তুমি যখন মন্দন বলে দিচ্ছ তখন বলবা মন্দন 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। মন্দন মানেই বেগ কমতেছে। ত্বরণ মাইনাস এর অর্থ হচ্ছে প্রতি সেকেন্ডে বেগ 2 মিটার পার সেকেন্ড করে কমতেছে। আর মন্দন 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার মানে সেম কাহিনী। বাট তুমি যখন ত্বরণ বলবা, ত্বরণ ক্যান বি পজিটিভ ও নেগেটিভ। মন্দন মানেই নেগেটিভ, অর্থাৎ নেগেটিভ ত্বরণটাকেই মন্দন বলে। আমাদের আজকের ক্লাসের লেসন এতটুকুই। আমরা এরপর থেকে আগামী ক্লাসে স্টাডি করব। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম।